নমস্কার, আমি সুমিতেশ। আপনারা জানেন আজকে 3 কেন্দ্রে নির্বাচন হচ্ছে। আমরা 3 কেন্দ্র নিয়েই আজকে আলোচনা করব খবরিয়া 24 ফেসবুক লাইভে। আমার সঙ্গে আজকে রয়েছে বিশিষ্ট সাংবাদিক পিনাকি মুখার্জি। পিনাকিদা, স্বাগত। হ্যাঁ, নমস্কার। মূলত বিষয় হচ্ছে যে আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে, 11টা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজ, তাতে সব মিলিয়ে 3 কেন্দ্র মিলিয়ে কিন্তু 33.45% ভোট 11টার মধ্যে পোল হয়ে গিয়েছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসছে, দফায় দফায় সংঘর্ষের খবর আসছে। এমনকি রায়গঞ্জের সিপিএম প্রার্থী, বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, তিনি আক্রান্ত হয়েছেন, এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে প্রথম যে ঘটনাটা আমাদের কাছে সামনে চলে আসে সেটা হচ্ছে যে চোপড়ার হাতিঘিসা এলাকায়, সেখানে কিন্তু সংঘর্ষ, বুথজামের অভিযোগ ওঠে। তারপরে তৃণমূল বিজেপির মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং তারপরেই কিন্তু পুলিশ পাল্টা লাঠিচার্জ করে, পুরো এলাকাটা রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয়। আমরা সেই ঘটনাগুলো আপনাদের দেখাচ্ছি, একদম সরাসরি আপনারা দেখতে পাবেন যে কিভাবে আজকে সকালবেলা ভোট শুরু হওয়ার পরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা সেটা দেখার পর তারপরে আবার আলোচনায় আসি। আপনারা দেখলেন
হাতি ঘিসার যে ঘটনাটা হয়েছিল চোপড়ার হাতি ঘিসাতে, চোপড়া পিনাকিদা বলি, সেটা হচ্ছে যে চোপড়া এলাকা, সেই এলাকাটা কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে, যেখানে কিন্তু এই ঘটনাটা হয়েছে। এবং চোপড়াতে একমাত্র জায়গা যেখানে দার্জিলিংয়ে পাহাড়ে ভোট হচ্ছে, আমরা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো উত্তেজনার খবর শুনতে পাইনি। কিন্তু চোপড়া দার্জিলিং বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, উত্তর দিনাজপুর জেলার অংশ, কিন্তু সেখানে এই যে গণ্ডগোল কিভাবে দেখছো, ওই এলাকাটার কি এমন ভৌগোলিক বা রাজনৈতিক চিত্র আছে যার পরিপ্রেক্ষিতে এটা হয়? না, মানে যতটা শান্তির পরিবেশ ছিল কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটে, অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবির মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটাই আজকে কিন্তু সেই দাবিটার মধ্যে থাকলো না। বিভিন্ন জায়গায় যে খবর এলো তাতে দেখা গেল যে উদ্দেশ্যে 7টি দফাতেই পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, তা অনেকটাই আজকে ব্যাহত হলো। এই যে চোপড়া উত্তর দিনাজপুরের একটি জেলা এবং সীমান্ত, দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হলেও সমতল, এখান থেকে কিন্তু এখানে এই সাংবাদিকরা বোধহয় ছাড় পেল না। মানে এই যে মানে একটা ফুল ফাইটের যে অবস্থা, মানে আমাকে ক্ষমতার কাছাকাছি যেতে হবে, মানে গণতন্ত্র যে একটা স্বৈরতন্ত্রের রূপ নেবে, এটা কিন্তু প্রকট। এবং যে জায়গাটায় যে বারবার বলা হয়েছিল যে একবার অবাধ শান্তিপূর্ণ পরিবেশে একটা ভোট হবে, কিন্তু সেটা কিন্তু করা গেল না। শুধু চোপড়াই নয়, বিভিন্ন জায়গা থেকে খবর যা আসছে তাতে কিন্তু বিভিন্ন জায়গায় গোলমালের সূত্রপাত হয়েছে। এবং এটা যেটা হলো রণক্ষেত্রের চেহারা নিল, যেখানে সাংবাদিকরাও আক্রান্ত হলো। এবং এই কারণেই যে দার্জিলিং লোকসভা কেন্দ্র এবং পাশাপাশি আজকে উত্তর দিনাজপুর জেলাতেও ভোট, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এখানে জিততে হবে। এই যে মরিয়া ফুল ফাইট, গণতান্ত্রিকভাবে না হলেও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটলো বোধহয় চোপড়ার এই অঞ্চলে। একদমই, আমরা এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখি। আজকে কিন্তু গোয়ালতরে সেখানে কিন্তু দুই সাংবাদিক, চিত্র সাংবাদিক তারা যখন খবর সংগ্রহ করতে যান তারা নিগৃহীত হন। এবং আমরা আমাদের যে অনলাইন পোর্টাল আছে সেখানে আমরা আগেই খবর করেছি। এছাড়াও আমাদের কাছে খবর আছে যে আরও একজন সাংবাদিক ইসলামপুরে তিনি আক্রান্ত হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক আক্রান্তেরও খবর চলে আসছে আমাদের কাছে। এটা কিন্তু একটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার বিষয় যে সাংবাদিকরাও খবর সংগ্রহ করতে গিয়ে আক্রমণের রাজনৈতিক প্রতিহিংসার হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কয়েকটা জিনিস, একটা জিনিস সেটা হচ্ছে যে চোপড়ার হাতি ঘিসাতে গণ্ডগোল। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা মোহাম্মদ সেলিম, যিনি আজকে বাম প্রার্থী, ইসলামপুরে আক্রান্ত হয়েছেন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে সাংবাদিকরা নিগৃহীত হয়েছেন। এই কয়েকটা বিষয় নিয়েই আমরা আমাদের ওয়ার্কিং এডিটর গৌতম সরকারের সঙ্গে কথা বলে নিব। গৌতমদাকে আমরা ধরার চেষ্টা করছি। 3টে সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়াও কিছু বিষয় আছে, যেমন শিলিগুড়িতে বাগডোগরাতে একটি বুথে, সেখানে কিন্তু বিজেপির যে সিম্বল পদ্মফুল, সেই পদ্মফুলে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে তুলনামূলকভাবে কিছু ইভিএম খারাপ বা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বক্তব্য ছাড়া কিন্তু জলপাইগুড়ির ভোট অনেকটাই শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে ঋষি গৌতমদা যুক্ত হয়েছেন। হ্যালো গৌতমদা, বলছি যে 3টা কেন্দ্রের ভোট নিয়ে কিভাবে দেখছেন? আজকে কিন্তু একাধিক উত্তেজনার ঘটনা ঘটছে। প্র্যাকটিক্যালি আজকে যে 3টে লোকসভা এলাকায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে শুধুমাত্র দার্জিলিং আসনের চোপড়া এলাকায়, চোপড়া যে বিধানসভা এলাকায়, সেখানেই একটু বড় ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু আমি কালকেও বলেছিলাম জলপাইগুড়ির চরিত্রই হচ্ছে শান্ত নির্বিরোধী। সেখানে মেকলিগঞ্জের একটি ঘটনা ছাড়া বোধহয় খুব বড় ঘটনা কিছু নেই আমার যতটা নজরে পড়ছে। দার্জিলিং কেন্দ্র রায়গঞ্জ আসনে ইসলামপুরে এক জায়গায় মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর হয়েছে। এছাড়া রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যেও বড় কোনো হিংসাত্মক ঘটনা নেই। কিন্তু বড় ঘটনাটা হয়েছে দার্জিলিং লোকসভা আসনের মধ্যে। যদিও এই লোকসভা আসনটার সঙ্গে দার্জিলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের কোনো সম্পর্ক নেই। চোপড়া হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে, কিন্তু লোকসভা কেন্দ্রে এটা দার্জিলিং এর মধ্যে অন্তর্ভুক্ত। চোপড়ার চরিত্রের সঙ্গেই দার্জিলিং এর চরিত্রের কোনো মিল নেই। দার্জিলিং মানে চোপড়া পাহাড় লাগোয়াও না। আর হচ্ছে যে সমতলের যে ক্যারেক্টার আমাদের দার্জিলিং লোকসভা আসনে শিলিগুড়ি মহকুমা, সেখানকারও যে ক্যারেক্টার তার সঙ্গে চোপড়ার মিল নেই।
শিলিগুড়ি মহকুমাও বেসিক্যালি দীর্ঘদিন ধরেই তৃণমূল বিরোধী। এখানে তৃণমূল জমানাতেও তৃণমূল না বিধানসভায় না লোকসভায় না পঞ্চায়েতে আসন জিততে পারে, লোকসভায় তো নয়। সেক্ষেত্রে আমি কালকেই বলেছিলাম যে চোপড়ার উপরে নজর সকলেরই, এবং চোপড়ার গন্ডগোল কিন্তু সেই কারণে। তৃণমূলকে যদি পাহাড়ের মানে দার্জিলিং আসন জিততে হয় তাহলে তো তাকে ম্যাক্সিমাম ভরসা করতে হবে চোপড়ার উপর, কারণ চোপড়াই তার একমাত্র নিরাপদ জায়গা, অন্তত এখনো পর্যন্ত বসে। অন্যদিকে পাহাড়ের যা পরিস্থিতি এবং মানে শিলিগুড়ি সমতলের যা পরিস্থিতি, সেখানে বিজেপিকেও যদি জিততে হয় তাহলে চোপড়া থেকে যত বেশি সংখ্যক ভোট তাদের ঝুলিতে রাখা দরকার। এই যে দুই দলের টানাপোড়েন চোপড়াকে নিয়ে, সেই কারণেই স্বাভাবিকভাবে চোপড়া উত্তপ্ত হয়েছে। চোপড়া উত্তপ্ত হয়েছে যদিও কমিশনের নির্দেশে পুলিশ প্যারামিলিটারি ফোর্সের সক্রিয় ভূমিকায় শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে, যেটা ভোট বন্ধ ছিল ভোট শুরু হয়েছে, কিন্তু চোপড়া আবার সারাদিনে উত্তপ্ত হবে না এমন নিশ্চয়তা কিছু বলা যাচ্ছে না। তবুও এর মধ্যে বলবো, যেটা এই মুহূর্তে খবর পাচ্ছি, যে সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে আজকে সারা দেশে 95টা আসনে ভোট হচ্ছে, 2টো আসনে ভোট স্থগিত হয়ে গেছে, 95টাতে ভোট হচ্ছে। এই 95টা আসনের মধ্যে এখনো পর্যন্ত বেলা 11টা পর্যন্ত যে পোলিং পার্সেন্টেজ ভোটের হার, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে। পশ্চিমবঙ্গে অলরেডি 33% উপরে ভোট পড়েছে, যেখানে পাশের রাজ্য উড়িষ্যাতে সেটা হচ্ছে 9%, আসামে 10%, এইরকম সংখ্যা। ফলে এখানে ভোটটা কিন্তু হচ্ছে, এবং একটু পরেই বোঝা যাবে যে দার্জিলিং পাহাড়ের দিকে কেমন ভোট হচ্ছে বা কতটা পড়ছে, কিন্তু পড়ছে। দার্জিলিং এ দেখা যাচ্ছে যে ভোট প্রচুর হচ্ছে এবং কোনো গন্ডগোলের খবর নেই। কিছু ইভিএম এর গন্ডগোলের খবর সকালের দিকে এসছে এই পর্যন্ত। এখনো পর্যন্ত এই পরিস্থিতি মনে হচ্ছে সন্দেশ। একদমই। গৌতম সরকার আমাদের ওয়ার্কিং এডিটর আমাদের সঙ্গে ছিলেন। গৌতম দাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি, যে আমরা যতটুকু গৌতমদার কাছ থেকে ইনফরমেশন পেলাম আর কি, তাতে হচ্ছে যে একদিকে যে চোপড়াতে গন্ডগোল হয়েছে, সেই চোপড়ার গন্ডগোল এবং সেলিমের উপরে আক্রমণ, এই দুটো বিষয় ছাড়া রায়গঞ্জে এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকম বড় কোনো ঘটনা নেই। পাশাপাশি জলপাইগুড়িতেও সেরকম ঘটনা নেই। কিন্তু আমরা এটাও জানিয়ে রাখছি যে আজকে মোহাম্মদ সেলিম আক্রান্ত হয়েছিলেন। আমরা মোহাম্মদ সেলিমের প্রসঙ্গটা এখন ঢুকবো, যে মোহাম্মদ সেলিম আক্রান্ত হয়েছিলেন ইসলামপুরে, তিনি আক্রান্ত হন। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। আমরা সেই বক্তব্যগুলো পেয়েছি, আমরা মোহাম্মদ সেলিমের বক্তব্য পেয়েছি, তার সঙ্গে তার ভাই ছিলেন, তার বক্তব্য পেয়েছি, সেসব শোনার চেষ্টা করব। আমরা প্রথমেই শোনার চেষ্টা করব মোহাম্মদ সেলিমের বক্তব্য। রিপোর্ট আমি এটুকু পাবো যে পুলিশ রেসপন্স এসছে 1 ঘন্টা পর, না 1 ঘন্টা নয়, 1 ঘন্টা 40 মিনিট। হরিপুর থেকে আমি বুঝলাম, হরিপুর থেকে 1 ঘন্টা হবে না, 35 বেশি হবে, 1 ঘন্টা হবে। আমি টাইম দেখছি 1 ঘন্টা হবে, ঠিক আছে। হার্লি ম্যাটার্স। আপনার গাড়ি কোথায়? পুলিশ রেসপন্স, আপনি তো চলে এসেছেন, আপনাকে তো প্রোটেক্ট করতে হবে, জেনুইনকে প্রোটেক্ট করতে হবে। আপনি আমাদের সেটা 8 দিন অঞ্চলে 24টা বুথ, ওই না আবার 31 লোটা। 8 দিনটি খুন্তি অঞ্চলে 24টা বুথ, টোটাল মাটিকুন্ডার 2-3টে। হ্যাঁ বলুন বলুন। ক্যান্ডিডেট নিয়ে ভিজিট করছিলাম, প্রত্যেকটা বুথে যাচ্ছিলাম। ওখানে খবর ছিল বুথ দখল হয়েছে, ক্যান্ডিডেটকে এজেন্টকে ওখানে মারধর করে তুলে নিয়ে গেছে। সেলিমদা ওখানে যাওয়াতে প্রার্থী হিসেবে ওখানে প্রচুর, জাকির নামে একজন গুন্ডা বলতে পারি, ও প্রচুর লোক নিয়ে ওখানে জড়ো হয়। তারপরে সেলিমদা একটা বুথের পরে অন্য বুথে যায়, যখন গার্লস স্কুল, সেখানে যাওয়ার পরে ওরা প্রথমে একজন মিডিয়ার লোককে বেধড়ক মারে। আমরা তখন গাড়িতে, আমাদের বারণ ছিল যে খালি প্রার্থী যাবেন, অন্য কেউ যাবে না গাড়ি থেকে নেমে। কোনো সেক্রেটারিও আছে সঙ্গে, কেউ যায়নি। উনি যখন বুথের ভেতরে গিয়ে কমপ্লেন লজ করছেন, এখানে কেউ নেই, তখন এখান থেকে লোক জড়ো হয় বুথের সামনে,
20-25 মিটারও দূর নয়, কাছাকাছি। তারপর ওরা মিডিয়ার লোককে ধরে অনেক মারে ফেলে। তারপরে হঠাৎ শুরু করে পিস্তল বন্দুক নিয়ে, পুলিশ দাঁড়িয়ে আছে, পিস্তল বন্দুক নিয়ে গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা তখন গাড়িতে, আমি বাধ্য হয়ে না পেরে ডিসিশন নিতে হলো। এমনভাবে মারতে শুরু করেছে, আমাদের সঙ্গে যারা ছিল কাঁচ ছিটকে লেগেছে, ফায়ারিং হয়েছে, এমনভাবে মারতে শুরু করেছে আমাদের বাধ্য হয়ে বেরোতে হলো। এখনও ওরা এই রাস্তার ওপরে, আমরা যতটা এগিয়ে এসেছি তার উপরে ওরা ওখান থেকে আমাদের বাইকে ফলো করছে। রাস্তার ওপরে সেলিমদা বুথে, ওখানে বুথে আছেন, বুথের ভেতরে চলে যান উনি। আপনারা কি পালিয়ে আসছেন ওখান থেকে? হ্যাঁ, পালিয়ে আসতে হয়েছে আমাদের। সেলিমদা কি জখম হয়েছে? না, সেলিমদার কোনো জখম হয়নি। উনি বুথের মধ্যে, ওরা অ্যাসুরেন্স দিচ্ছে, কথা হচ্ছে অফিসারের সঙ্গে যে উনি ভেতরে আছেন, সেফ আছেন। কত নম্বর বুথে আমরা বলছি আমাদের নিয়ে চলুন, আমরা ওনাকে গিয়ে। কত নম্বর বুথে হামলাটা হয়েছে? এটা 37 আর 39। আপনাদের সঙ্গে একজন সাংবাদিকও ছিল। আপনারা শুনলেন সেলিম এবং সেলিমের ভাই বাম প্রার্থী, রায়গঞ্জের সিপিএম প্রার্থী, তার বক্তব্য শুনলেন এবং তার ভাইয়ের বক্তব্য শুনলেন। কিভাবে দেখছো পিনাকিদা, উত্তরবঙ্গে যতগুলো আসন রয়েছে তার মধ্যে একমাত্র রায়গঞ্জ আসন, যেখানকার বিদায়ী সাংসদ মোহাম্মদ সেলিম, একমাত্র সেখানেই কিন্তু সেলিমকে নিয়েই উত্তরবঙ্গের ভোট বামেরা আশাবাদী যে একটা জায়গা আমাদের উত্তরবঙ্গে বোধহয় একটা হোঁচট দিতে পারবো। হ্যাঁ, সেখানে সেলিম আক্রান্ত। আসলে ভোটটা যেভাবে হচ্ছে যে সর্বত্রই ভোটটা একটা মানে বিজেপি তৃণমূল মানে একটা ফুল ফাইটের আবহ। সেখানে বাম প্রার্থী এবং কিছুটা মানে আমরা বিশ্বাস করি বা স্বীকার করি না করি, কিছুটা মানে একটু অন্য রকমের ভোটের সৃষ্টি হয়েছে। গোটা রাজ্য জুড়েই সৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গেও সৃষ্টি হয়েছে। এই অন্যরকম ভোটের মধ্যেও সেলিম একটা ফ্যাক্টর। তাই এই সেলিম ফ্যাক্টরকে মানে তাই সেলিম আজকে আক্রান্ত হচ্ছেন। মানে তিনি একটা এই ফাইটের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন। আজকের ক্ষেত্রে উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে একমাত্র সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, এবং তিনি অবশ্যই ভালো সাংসদ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তিনি যে একটা জায়গা করে নিয়েছেন, এই জায়গাটায় বোধহয় বিরোধীরা একটা বোঝার শোনার দিকে গেছেন এবং তার জন্য তাকে আক্রান্ত হতে হয়েছে এবং ভোটটাকে একটু অন্য পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই বোধহয় তিনি আক্রান্ত। এবং আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে লড়াইটা কিন্তু সেখানে বিজেপির সঙ্গে বামেদের হচ্ছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু একেবারে সরাসরি সেই লড়াইয়ে ততটা ধারে কাছে কতটা থাকবে সেটা নিয়ে অনেক প্রশ্নই রয়েছে। মূল লড়াই কিন্তু যতটা আমাদের কাছে খবর রয়েছে বামেদের সঙ্গে বিজেপির লড়াইটাই, মানে বামেদের বলতে সেলিমের নামটা, সেলিম এবং বিজেপি, এরকম লড়াইটাই হচ্ছে। আপনারা জানেন সেই কেন্দ্রে 4 জন প্রার্থী, যারা 14 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থী যারা মূল লড়াইটায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী, মোহাম্মদ সেলিম বাম প্রার্থী, দীপা দাস মুন্সি হচ্ছেন কংগ্রেসের প্রার্থী, আর কানাইলাল আগরওয়াল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই 4 প্রার্থীর মধ্যে মূল লড়াইটা হচ্ছে। আমরা আমাদের সেখানকার প্রতিনিধি সত্যেন মহন্তকে ধরার চেষ্টা করব, রায়গঞ্জের প্রতিনিধি। তিনি আজকের যে ওখানকার নির্বাচন কি পদ্ধতিতে হচ্ছে, কি পরিস্থিতি রয়েছে, সেলিমের উপর আক্রমণ, সমস্ত বিষয় নিয়েই তার কাছে আমরা জানার চেষ্টা করব। রায়গঞ্জ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। হ্যালো হ্যালো হ্যাঁ সত্যেন, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ সত্যেন, আমাদের রায়গঞ্জের প্রতিনিধি সত্যেন মহন্ত। সত্যেন, মূলত কি অবস্থা রয়েছে গোটা রায়গঞ্জে? সেলিমের উপরে আক্রমণ ইসলামপুরে, তাছাড়া বাকি ভোট কতটা শান্তিপূর্ণ হচ্ছে? হ্যাঁ, দেখো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে ইসলামপুরে যে মানে সিপিএম প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম, এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনি গত বছর কিন্তু এখান থেকে জিতে এমপি হয়েছিলেন। এবারও তিনি সিপিএম এর হয়েই কিন্তু প্রার্থীতে দাঁড়িয়েছেন। কিন্তু
আজ তিনি যখন একটা তার কাছে ভিজিটিং করছিলেন তখন তিনি একটা রিপোর্ট পান যে ইসলামপুরে পাটগড়ায় নাকি বুথ জ্যাম করা হয়েছে, কিন্তু সেখানে যখন বুথ জ্যাম করার তিনি খবর পেয়ে সেখানে যখন যান কিছু সেখানকার কিছু দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় এবং হামলা চালানোর পরে কিন্তু তারও সেলিমেরও হচ্ছে আঘাত লাগে এবং তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং সেই ইটে কিন্তু তার হচ্ছে গাড়িও ভাঙচুর করা হয় বলে কিন্তু এটা অভিযোগ। এবং যেটা জানা গিয়েছে সেলিম কিন্তু ওখানে ভিজিটও করতে গিয়েছিল, মানে সে জানতে পেরেছিল যে ওখানে কিন্তু বুথটা জ্যাম করা হয়েছিল, সেই খবর সূত্রে কিন্তু ওখানে সেলিম ভিজিট করতে যায় এবং তারপরে কিন্তু ওখানে তিনাকে রাস্তার উপরে কিন্তু আটকে দেওয়া হয়, ওখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে এটা কিন্তু সিপিএম সূত্র থেকে এবং সেলিম সূত্র থেকে কিন্তু জানা গিয়েছে। বলছি যে এটা কার বিরুদ্ধে, মানে সেলিমকে কে পাথর ছুড়লো এবং কে হচ্ছে আটকে দেওয়ার চেষ্টা করলো, কারা বুথ জ্যামের চেষ্টা করলো, কার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, এটা মানে সেলিম বাবু হচ্ছে যেটা বলেছেন, যেটা মূলত এই বিষয়টার উপরে নজর দিয়েছেন যে এই টোটাল হচ্ছে মানে পরিকল্পনা এবং টোটাল কিছু যা করেছে সব হচ্ছে মানে টিএমসির দিকে এই অভিযোগটা গিয়েছে, কিন্তু টিএমসি থেকে কিন্তু এই অভিযোগের আবার পাল্টা অভিযোগ করেছে যে এটা সিপিএম যেহেতু এবার মানে তাদের উত্তর দিনাজপুরে জেতার সম্ভাবনা নেই বলেই চলে, তাই কিন্তু তারা এটা চক্রান্তমূলক একটা কোনো পরিকল্পনা করেছে বলেছে, এটা কিন্তু আবার টিএমসি সূত্রের মানে জানা গিয়েছে, যেটা জেলা প্রেসিডেন্ট জানিয়েছে। কিন্তু এমনও আবার হচ্ছে সিপিএম বলছে যে এটা সমস্যাটা হচ্ছে কিন্তু টিএমসি এটা মানে তাদের উপর পরিকল্পনা করে যে বুথ জ্যাম করেছিল সেখানে যেন কোনো রকম ভোট না করতে দেওয়া হয়, তাতে কিন্তু হচ্ছে একটা মানে টিএমসির ফলাফল খারাপ হবে বলে আশাবাদী করছে হচ্ছে সেলিম। তার সেই জন্যই কিন্তু এই মানে আগে থেকেই কিন্তু এই পরিকল্পনা তৈরি ছিল বলে জানিয়েছেন মানে মোহাম্মদ সেলিম। একদমই। আর এছাড়া গোটা রায়গঞ্জের ভোট কি পরিস্থিতি আছে? আর কোথাও গন্ডগোল, ইভিএম খারাপ? হ্যাঁ, ইভিএম খারাপ বলতে সকাল থেকে যখন 7টা থেকে যখন মানে ভোট শুরু হয় রায়গঞ্জ লোকসভার প্রতিটি বুথ কেন্দ্রে, কিন্তু তখন কোথাও বা দেখা যাচ্ছে ইভিএম হচ্ছে খারাপ। দেখো তোমাকে একটা বিষয় জানিয়ে রেখি, প্রথমেই যখন হচ্ছে আমাদের মানে এবার উত্তর দিনাজপুর হচ্ছে কংগ্রেসের প্রার্থী হচ্ছে দীপা দাসমুন্সি, তিনি যখন তিনি ভোট দিতে যান এবং তখন কিন্তু দেখা যায় ওখানে ইভিএম মেশিন কিন্তু খারাপ হয়ে থাকে এবং তার ফলে তাকে 15 মিনিট ওয়েট করতে হয়। 15 মিনিট ওয়েট বাদে কিন্তু তাকে আবার সেই সময় মানে ভোট দিতে হয় ইভিএম মেশিন মানে ঠিক হওয়াতে। এবং তার সাথেও কিন্তু এবার একটা মানে এখানে যে একটা কংগ্রেসের ঘাঁটি বলতে গেলেই চলে উত্তর দিনাজপুরে, সেখানকার যে সেই যে মানে প্রিয়রঞ্জন দাসমুন্সি তারই যে ছেলে প্রিয়দীপ বা মিছিল, হ্যাঁ সেও কিন্তু এবার নতুন ভোটার হিসেবে ভোট দিল। তার কাছে যখন জিজ্ঞাসা করা বলা একটু প্রবলেম ছিল, কিন্তু প্রবলেম থাকাকালীন পরে ভোট দিলাম নতুন ভোটার হিসেবে, আমি খুব ভালো লাগছে, এটা কিন্তু প্রিয়দীপ জানায়। এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আরো কিছু কিছু অঞ্চলে এরকম গোয়ালপুকুরে কিছু কিছু হচ্ছে ঘটনা ঘটেছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে রায়গঞ্জে হচ্ছে কন্ডোশন স্কুলে কিন্তু একটা বিজেপির একটা অভিযোগ উঠেছে যে হচ্ছে সেখানে নাকি বহিরাগত দুষ্কৃতীরা কিছু কিন্তু মানে বুথ দখল করে থাকে এবং তারা কিন্তু এখানকার স্থানীয়রা বলে না, এটা বিজেপি হচ্ছে বিজেপি যে ক্যান্ডিডেট রয়েছে দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু এই অভিযোগটা করেন। তারপরে কিন্তু তাকে কিন্তু ওই যে পোলিং এজেন্ট ছিল তাকে কিন্তু এবং বের করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু আর তাকে ঢুকতে দেওয়া হয় না। এবং যখন কেন্দ্র বাহিনীকে বিষয়টি জানা হয় তখন কিন্তু কেন্দ্র বাহিনী নজর দেয় এবং সমস্ত বুথ থেকে কিন্তু মানে 100 মিটার দূরত্বে সবাইকে চলে যেতে হয়। একদমই। তোমাকে অসংখ্য ধন্যবাদ সত্যেন, তুমি আবার আসবে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই, আবার তোমাকে ধরা হবে, তুমি খবর নিতে থাকো, এই সব এলাকাগুলো দেখতে থাকো। মূলত বিষয় হচ্ছে সত্যেন মহন্ত আমাদের রায়গঞ্জের প্রতিনিধি, তিনি জানালেন যে কি কি ঘটনা হয়েছিল এবং কিছু ইভিএম খারাপের কথাও বললেন এবং সবথেকে বড় বিষয় কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি তিনি এবং তার ছেলে যখন আজকে সকালবেলা ভোট দিতে যান তখন সেখানে গিয়ে দেখেন ইভিএম খারাপ হয়েছে, বিকল হয়ে আছে। তাদের ভোট দিতে অন্ততপক্ষে 15 মিনিট দেরি করতে হয়, সেখানে 15 মিনিট বাদে ইভিএম ঠিক হলে আবার তারা ভোট দিতে পারেন। এরকম শুধু রায়গঞ্জ নয়, গোটা 3টা কেন্দ্রে এবং প্রথম ধাপায় যে 2 কেন্দ্রে ভোট হয়েছিল কুচবিহার আলিপুরদুয়ার, সেখানেও কিন্তু ইভিএম খারাপের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে থাকে। এটা একটা সমস্যা, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই কেন্দ্রগুলো তো পুনর্নির্বাচনেরও দাবি করা হয়েছিল তৃণমূলের থেকে। এবং একমাত্র যে তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তখন কিন্তু পুনর্নির্বাচনের দাবি করেন, যে বুথে প্রায় 2 ঘন্টা ধরে ইভিএম বিকল হয়ে পড়েছিল সেখানে পুনর্নির্বাচনের দাবি করেন। এটা কিন্তু এবার দেখা যাচ্ছে যে ইভিএম খারাপ হওয়ার যে বিকল হওয়ার প্রবণতা, এটা একটু মাত্রা অতিরিক্ত অনেকটা জায়গায় হচ্ছে। আমরা পরের প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে
সাংবাদিক নিগ্রহ, আপনারা জানেন সাংবাদিক নিগ্রহ আজকে হয়েছিল গোয়ালতোড়ে কাটা ফুলবাড়িতে এবিপি আনন্দের সাংবাদিক পার্থ প্রতিম ঘোষ, স্বপন মজুমদার, তারা দুজন আক্রান্ত হন। এবং তারপরেও আরেকটা আছে ইসলামপুরে টেলিগ্রাফ বা আনন্দবাজারের সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছিলেন, হেদায়তুল্লাহ মেহেদি সম্ভবত তার নাম, তিনি আক্রান্ত হয়েছিলেন। আমরা তিনজনের ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা এখানে জানতে পাচ্ছি। কিভাবে দেখছো পিনাকিদা এই সাংবাদিক আক্রান্ত হওয়ার? মানে একটা হচ্ছে ভোটের একটা স্তম্ভ তো অবশ্যই, মানে গণতন্ত্রের একটা স্তম্ভ সংবাদ মাধ্যম, যে এই ঘটনাগুলো যাতে প্রকাশ্যে না আসে তার জন্যই মানে হয়তো তারা চাপ সৃষ্টি করতে চাইছে, এবং সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করছে, তাই তাদেরকে আক্রমণ করো এবং সেই জায়গাটাকে বন্ধ করে দাও, এই উদ্দেশ্যেই সম্ভবত মানে এই ধরনের আক্রমণের শিকার হচ্ছে আমাদের এই সাংবাদিকরা আর কি বিভিন্ন স্থানে। উদ্দেশ্য হয়তো একই, মানে স্থানগুলো পরিবর্তন হচ্ছে। একদমই এটা একটা উদ্বেগের বিষয় যে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজ করতে চান, সেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়, এটা প্রচণ্ড উদ্বেগের বিষয়। আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি যে রায়গঞ্জে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু এক জায়গায় অভিযোগ পান যে তাকে তার কোনো একটি কেন্দ্রে বুথ জ্যাম করা হয়েছে, এবং তারপরে তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি একজনকে বুথ থেকে বের করে দেন। আমরা সেই দৃশ্য দেখাবো এবং আমরা তার সঙ্গে সঙ্গে দেবশ্রী চৌধুরীর বক্তব্য রয়েছে, সেটাও আপনাদের শোনাবো। BJP polling agent be removed from the area because हमने बोल दिया गेट का अंदर कोई नहीं आएगा। हाँ पूरा गेट টিএমসির লোকেরা জ্যাম করার চেষ্টা করছে, 12 নম্বর ওয়ার্ডে শুরু করেছে জ্যাম করা। আমি বলেছি এখানে ইলেকশন ক্যাম্পেইনিং নয়, এখানে আপনারা দাঁড়িয়ে একজন ফিরদৌসের বিষয় বলেছে, মুসলমান মহিলা যিনি ছিলেন লাইনে, তাকে নিয়ে ইলেকশন ক্যাম্পেইনিং হয়ে যাচ্ছে। আমার একজন ছিল যে সকাল থেকে বুথে থাকবে বলেছিল, জানা তার ছিল না যে এখানে মহিলা পরিচালিত বুথ হয়েছে, আমাদের কাছেও জানকারি ছিল না। একে দেখিয়ে বলছে আপনার লোকও আছে বলে এখানে এরা একটা গন্ডগোলের চেষ্টা তৈরি করছে। আমি তো আমি সরকারে বলেছি যে বুথের মধ্যে এখানে 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেবেন না, সিআরপিএফ আছে, একদম 200 মিটারের বাইরে থাকবে, এখানে যাতে প্রভাবিত না করে সেটা দেখার জন্য। একটা বিষয় আপনারা জানেন, সেটা হচ্ছে যে আজকে যে 3 কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু বেশ কয়েকটা জায়গায় একদম লড়াকু মেজাজে লড়াই করছে, সেটা কিন্তু বারবারই উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। বিজেপির দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের প্রার্থী, তিনি খবর পেয়েছেন কোনো একটি বুথে বুথ জ্যাম করা হয়েছে এবং তারপরেই তিনি ছুটে আসেন, সেখানে তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে সেই বুথ জ্যাম থেকে একজনকে বের করে দেন এবং তারপরে আমাদের জানালেন, তার বক্তব্য আপনারা শুনলেন। আমরা তৃতীয় শেষ প্রসঙ্গে চলে যাব। হ্যালো, আমাদের সঙ্গে যুক্ত হ্যালো 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 আমরা ধরার চেষ্টা করছি আমাদের শিলিগুড়ির প্রতিনিধি বিশ্বজিৎ সরকারকে। মূলত হচ্ছে যে শিলিগুড়িতে আজকে কিন্তু বাগডোগরার একটি বুথে সেখানে কিন্তু একটি বুথে যে ইভিএম মেশিন থাকে যেখানে ভোট দেওয়া হয় টিপে, সেখানে হচ্ছে একটি ইভিএম মেশিনের উপরে যে পদ্ম চিহ্ন রয়েছে সেই পদ্ম চিহ্নের উপরে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ সরকার। হ্যালো হ্যালো বিশ্বজিৎ, বলছি যে প্রথম বিষয়টা আসি, বাগডোগরায় যে ইভিএম মেশিনে পদ্মের ছবির উপরে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়, সেটা কি বিষয়টা হয়েছিল যদি একটু জানাও আমাদের।
দেখো আজ সকালে যখন বাগডোগরা আপার বাগডোগরা যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে যখন সাধারণ পাবলিক ভোট দিতে যায় তারা লক্ষ্য করতে পারে যে ব্যালট বক্স যেটা রয়েছে তার মধ্যে যে পদ্মের যে সিম্বল রয়েছে রাজু মানে বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিষ্টের যে ছবি রয়েছে এবং যে বোতামটি রয়েছে সেটার মধ্যে কিন্তু কালো ব্ল্যাক টিপ লাগানো ছিল। এরপরেই তারা বাইরে বেরিয়ে আসেন এবং চিল্লাহাল্লা শুরু হয়। এরপরেই কিন্তু তারা এই বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এরপরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে বিষয়টি দেখে, যদিও বেশ কিছুক্ষণ পর ওই কেন্দ্রে ভোট শুরু হয়। একদমই। আর গোটা পাহাড় বা অন্যান্য জায়গার ভোট নিয়ে, দার্জিলিং কেন্দ্রের ভোট নিয়ে তোমার কাছে নতুন কোনো খবর আছে? দেখো, একটা কথা বলা যায় যে যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অশান্তির খবর এখনো পর্যন্ত নেই। একদমই। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমরা আবার আসবো লাইভে, তখন আবার তোমাকে অবশ্যই ধরা হবে। আপাতত ধন্যবাদ। মূলত প্রসঙ্গ দেখলেন সেটা হচ্ছে যে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলা ছাড়া সেরকম বড় কোনো কিন্তু ঘটনা নেই। আমরা জলপাইগুড়িতেও দেখলাম, জলপাইগুড়ি নিয়ে পিনাকিদা। মেখলিগঞ্জ কুচবিহার জেলার মধ্যে পড়ে, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের একটা অংশ। কিন্তু মেখলিগঞ্জে আজকে সকালের দিকে একটা বুথে সামান্য ঝামেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর দাবিতে, তাছাড়া তো আর সেরকম গন্ডগোল না। এমনকি ওই মেখলিগঞ্জে এমনও দেখা যায়, মেখলিগঞ্জ তো কোচবিহার জেলার একটা মানে মহকুমায়, মানে তাদের যে চরিত্র ভোটারদের সেটা তো শান্তশিষ্ট চরিত্র। সেখানে এমনকি প্রশাসনিকভাবে কিন্তু সেখানে আদর্শ কিছু বুথ তৈরি করা হয়েছিল, যাতে জাতীয় নির্বাচন কমিশন যেমন ভোটদানের সুযোগ করে দেওয়া, এই ব্যাপারটায় ওরা খুব গুরুত্ব দিয়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে মানে সিনিয়র সিটিজেন, মহিলা, মানে যারা শিশুদের নিয়ে যাবে তাদের জন্য এই যে পৃথক ব্যবস্থা, এটা কিন্তু ভোটারদের খুব উৎসাহিত করেছে। এবং সেক্ষেত্রে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি পরেশচন্দ্র অধিকারী, যিনি তৃণমূলের এই ভোট বিষয়টাকে দেখছেন, এবং সেক্ষেত্রে বিজেপিও তো সেখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে মেখলিগঞ্জে যে মানে পরিবেশ তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ পরিবেশ। একদমই। আর শেষ তথ্য, আমরা 11টার যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, রায়গঞ্জে 34% ভোট হয়েছে, দার্জিলিংয়ে 30.12% ভোট হয়েছে এবং জলপাইগুড়িতে 36.22% ভোট হয়েছে। 11টার মধ্যে কিন্তু যে ভোট পোল হয়েছে সেটা কিন্তু অনেকটাই ব্যাপক। এবং আমাদের ওয়ার্কিং এডিটর গৌতম সরকার তিনি যেটা জানালেন যে বাকি যে 95টা দেশের বিভিন্ন জায়গায় 95টা নির্বাচন হচ্ছে, তার মধ্যে 3টে আমাদের এই রাজ্যে রয়েছে। বাকি যে জায়গাগুলো আছে তাতে কিন্তু এতটা ভোট পড়ার পরিমাণ নেই আর কি, এতটা সংখ্যায় ভোট পড়ছে না। ভোট নিয়ে খুব উৎসাহিত পশ্চিমবঙ্গের মানুষ। একদমই সেই জায়গাটাই আমরা দেখলাম এবং আমরা আবারও আসবো আপনাদের সঙ্গে। আপাতত এখানেই রাখছি। নমস্কার।